শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি ভালো কাটুক সে প্রত্যাশাও জানাচ্ছি। দর্শক, আজ একটি বিশেষ দিন, আজ বিশ্ব মা দিবস। মা শব্দটির সাথে আসলে কোনো কিছুরই তুলনা হয় না, তবে আমরা খুব কম মানুষই আছি যারা আসলে আলাদা করে মাকে একটা দিনে বলি যে মা তোমাকে ভালোবাসি। তা আজকের এই দিনটি হতে পারে যেখানে মাকে আমরা বলতে পারবো মা তোমাকে আমরা ভালোবাসি। সকল বিশ্বের সকল মাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছে আমি লাবণ্য, কিবরিয়াও আছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে আরও একবার। সবসময় মতোই দিনটি ভালো কাটুক সেই শুভকামনা থাকছে। এবং আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে আছেন, যিনি গল্প করবেন, তিনি একজন শিশু বিশেষজ্ঞ মাহমুদা আক্তার। চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। আমরা একটু শিশু বিশেষজ্ঞের কাছ থেকে নিশ্চয়ই শিশুদেরকে নিয়ে কথা তো বলবো, কিন্তু আপনার শিশুকাল নিয়ে একটু জানতে চাই। ছোটবেলাটা কোথায় কেটেছে এবং কেমন ছিল সবকিছু মিলিয়ে? আমার শিশুকালটা আসলে অনেক সুন্দরভাবে কেটেছে। আমার বাবা ছিলেন ফরেন মিনিস্ট্রিতে, তো ইসলামাবাদে ছিলেন, করাচিতে ছিলাম আমরা। তো সেখানে বড় হয়েছি, অনেক বড় মাঠ ঘাট পার্ক এইসব পেয়েছিলাম, খেলার সুযোগ ছিল। তাছাড়া ছিলাম আমরা 5 বোন 1 ভাই। তো আমাদের ভাই বোনের মধ্যেই আমরা বাসায় খেলাধুলার মধ্যেই ছিলাম, এরকম একটা ব্যাপার। যে কখনো এখন যেমন এখনকার জেনারেশনে যেমন খেলাধুলা নিয়ে একটা বড় প্রশ্ন এসেছে, জায়গা আছে কিনা, খেলতে পারছে কিনা। আমরা অনেক সুন্দর ছিল আমাদের ছোটবেলা, ভাই বোনের সাথে বন্ধু বান্ধব স্কুল সবকিছু অনেক সুন্দরভাবে। কয় ভাই বোন ছিলেন আপনারা? 5 বোন 1 ভাই। আপনি কততম? আমি চতুর্থ। আচ্ছা, একটু বাবা মার গল্প আরেকটু শুনতে চাই আপনার কাছে। বাবাকে নিয়ে একটু। আমার বাবা তো ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিস থেকে করেছেন, সিলেটে ছিলেন, আফতাবউদ্দিন আহমেদ। এবং উনি দীর্ঘকাল ছিলেন। 64-এ আমরা চলে যাই আসলে। 65-এর যে ওয়ার হয়েছিল পাকিস্তান ইন্ডিয়া, তার আগে তখন আমার আব্বা হোম মিনিস্ট্রিতে ছিলেন ওখানে। তো আমরা তখন চলে গেছি। আর বেশ আমরা বোধহয় আমার মনে হয় 66-এর দিকে আব্বা ট্রান্সফার হয়েছেন ইসলামাবাদে, যখন ফরেন মিনিস্ট্রিতে অনেকগুলো সেকশনের চিফ ছিলেন আর কি। তো আমাদের ওই সময়কার অনেক সুন্দর কেটেছে। আর আমার মায়ের কথা যদি বলি আমি, তাহলে আমার মা সেরকম শিক্ষিত ছিলেন না ওই সময়কার যে শিক্ষা ওনাদের ছিল। কিন্তু এখন আমি যখন চাইল্ড সাইকোলজি নিয়ে, চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করছি, তখন আমার কাছে যেন মনে হয় যে অনেক বড় একজন মনোবিজ্ঞানী ছিলেন আমার মা, যেভাবে আমাদেরকে তখন বড় করেছেন। আজ যেহেতু মা দিবস, দুটো অনুভূতি একটু জানতে চাইবো। একটা হলো আপনার মায়ের কথা, মাকে নিয়ে যদি বিশেষ কিছু বলতে চান, এবং সেই সাথে আপনি নিজেও মা হয়েছেন নিশ্চয়ই, সেই অনুভূতি সব কিছু মিলিয়ে আপনার কাছে এই বিষয়টি নিয়ে জানতে চাই। নিঃসন্দেহে আমার মায়ের কাছে তো আমরা অনেক বেশি কৃতজ্ঞ। আমি সেদিন বলছিলাম আমার আরেক বোনকে যে আমরা যে এথিক্যাল ভ্যালুসগুলো যেগুলো আমাদের মাঝে এসেছে, সেটা আমার মায়ের কাছ থেকে এসেছে। আমার মা অত্যন্ত আদর যত্নে আবার শাসনও করতেন আমাদেরকে। অনেক শাসনের অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে আর কি আমার মায়ের সাথে। তো আসলেই আমরা সব ভাই বোনই অনেক গর্ববোধ করি আমরা এই মাকে পেয়েছি আমাদের জীবনে। তো আমাদের মা আমাদের ছেড়ে চলে গেছেন 1991 সালে, ক্যান্সার হয়েছিল, আমার মা চলে গেছেন। আর আমার যে মা হওয়ার অনুভূতি সেটা অসাধারণ। তো প্রতিটা মেয়েই মা যখন হয় তখন যে অনুভূতিটা হয় সেটা অসাধারণ। তো আমার মেয়েকে নিয়েও আমি গর্ববোধ করতে পারি। আমার এখন নাতিও হয়ে গেছে, ও মা হয়ে গেছে। তো 3 জেনারেশনে আমরা মা হয়েছি। তো আমার মেয়ে আসলে বলতে পারি আমার বন্ধুর মতো। আমার জীবনে আমার মেয়ের অনেকগুলো সাধারণত হয় না মেয়েরা মাকে অত উপদেশ দেয় না, কিন্তু আমার মেয়ে সত্যিকার অর্থেই আমাকে অনেক দিক থেকেই সাহায্য করেছে, ফ্রেন্ডের মতন। অনেক সংকটময় সময় আমার পাশে থেকেছে আমার মেয়ে। তো সেটাও একটা সুন্দর অনুভূতি আমার আছে। আর এখন তো আমার নাতি হয়েছে, এখন হয়ে গেছে, নানি হয়ে গেছে। জি, আমরা এই গল্পগুলো নিয়ে ফিরতে চাই, তবে তার আগে আপনার সম্পর্কে একটু ছোট করে দর্শকদের জানাবো। মাহমুদা আক্তার ইনস্টিটিউট অফ চাইল্ড অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক। এছাড়াও তিনি বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের ভাইস চেয়ার এবং সাউথ এশিয়া ফোরাম অফ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রফেশনালসের আহ্বায়ক। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট অ্যাকশন নেটওয়ার্ক এর টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপের সদস্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ইসিসিডি এর টেকনিক্যাল কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয় শিশু একাডেমির ব্যবস্থাপনা বোর্ডের সদস্য। মাহমুদা আক্তার 2005 থেকে 2011 সাল পর্যন্ত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অফ এডুকেশনাল ডেভেলপমেন্টের ইসিডি রিসোর্স সেন্টারের প্রতিষ্ঠাতা প্রধান ছিলেন। এছাড়াও এশিয়া প্যাসিফিক রিজিওনাল নেটওয়ার্ক ফর আর্লি চাইল্ডহুড,
স্টিয়ারিং কমিটির সদস্য তিনি। মাহমুদা আক্তারের তত্ত্বাবধানে শিশুদের প্রারম্ভিক শৈশব বিকাশের ক্ষেত্রে উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা পরিচালিত হয়েছে। কলম্বিয়া ইউনিভার্সিটি, ইউএসএ এবং ওপেন সোসাইটি ইনস্টিটিউট লন্ডনের সাথে যৌথভাবে ব্র্যাক আইডিতে প্রারম্ভিক শৈশব বিকাশে স্নাতকোত্তর সার্টিফিকেট, ডিপ্লোমা এবং মাস্টার ডিগ্রি প্রোগ্রাম ডিজাইন ও বিকাশে তার প্রধান ভূমিকা রয়েছে। তিনি 2008 সাল থেকে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক আইডি প্রোগ্রামে ফ্যাকাল্টি হিসেবে কাজ করছেন। এই যে কর্মময় জীবন, সেগুলো নিয়ে নিশ্চয়ই আমাদের কথা হবে। তার আগে আমরা একটু ওই যে পরিবারের কথা শুনছিলাম। আসলে পরিবারটাকে আমরা গুরুত্ব দিই এই কারণে যে পরিবারের মোরাল প্রিন্সিপাল ভ্যালুসগুলো আমরা সারা জীবন ক্যারি করি, রাইট? সো বাবা মা তো আমাদের নিশ্চয়ই বেস্ট ফ্রেন্ড, শাসন করেন, অভিভাবক, সেটা সবার ক্ষেত্রেই হয়। কিন্তু কিছু ইউনিকনেস প্রত্যেকটা ফ্যামিলিতেই থাকে। লাইক আমার বাবা এরকম ছিলেন, আমার মা এরকম ছিলেন। ওই জায়গাগুলো কোনটা, মানে যদি বাবার কথা স্পেশালি আপনার মাথায় আসে যে বাবার কোন দিকটা যেটা আপনাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে, ইনফ্লুয়েন্স করেছে? আমার বাবার আসলে সত্যি কথা বলতে কি, আমরা যখন পাকিস্তানে ছিলাম তখন অনেক বড় একটা অবদান ছিল। যখন আর কেউ অফিসে যাচ্ছিল না, যখন বাসায় ছিলাম আমরা সবাই, স্কুল ছিল না আমাদের তখন, 71 সালের কথা বলছি আমি। তো তখন কিছু কমিটি গঠন করেছিলেন যেখানে বাঙালিরা, আপনারা জানেন তখন পালিয়ে এসেছে অনেকেই। তো আমার আব্বা নিজের ফান্ড থেকেই ফান্ড রেজ করেছিলেন, নিজে দিয়েছিলেন, এবং তখন যারা চলে আসছিলেন তাদের সবাইকে তখন সাহায্য করেছেন। এবং বাংলাদেশে ফিরে আসার পরে আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান ওনাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। তো এই যে বিহারিদের যে দখল করা যতগুলো বাড়ি ছিল তখন, মোহাম্মদপুর এবং মিরপুর, এগুলো সব আমার বাবা খালি করেছেন, উদ্ধার করেছেন। জি, এবং অত্যন্ত স্ট্রং প্রিন্সিপালের একজন মানুষ ছিলেন, যেটা আমাদের সবাইকে ইন্সপায়ার করে। যে তখন মানে সবার ধারণা ছিল যে উনি এত বড় একটা দায়িত্বে আছেন, নিশ্চয়ই অনেক ঘুষ খাচ্ছেন, অনেক সম্পদ বানিয়েছেন, হ্যাঁ, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু আমার বাবা এই দিক থেকে অসম্ভব রকমের সৎ ছিলেন। এবং আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদেরও অনেক ফেস করতে হয়েছে যে আমাদের টিচাররা সবাই দেখা করতে চেত যে কিছু একটা ব্যবস্থা করে দিতে, কারণ তখন এটা অনেক বড় একটা কাজ ছিল। তো যার জন্য প্রোটেকশন ছিল, আমাদের বাড়ি সব সময় পাহারায় থাকতো। আচ্ছা। আর রক্ষী বাহিনীদের পাহারায় ছিল তখন আমাদের বাড়ি। এবং বিশেষভাবে আমাদের জাতির পিতা আমার বাবাকে অনেক বেশি স্নেহ করতেন, যার জন্য ওনার এই সৎ নিষ্ঠা এবং এই পরিশ্রমী যে ছিলেন সেটারই স্বীকৃতি হিসাবে ওনার দায়িত্বটা দিয়েছিলেন। বোঝা যাচ্ছে তিনি মানুষকে নিয়ে ভাবতেন, সবাইকে নিয়ে ভাবতেন। অনেক বেশি। পরিবারের কাছে তিনি কেমন ছিলেন? আমি মনে করতে পারি ছোটবেলায় বাবার কাঁধে উঠে ঘুরে বেরিয়েছি। আমি যখন বেশ কিছু বড়, ধরেন 6-7 বছর হয়ে গেছে, তখন আমাকে কোলে নিয়ে বাইরে যেতেন। তো তখন আমি চিৎকার করতাম, হাত পা ছোড়াছুড়ি করতাম, যেটা আমার তো সবাই দেখে ফেলছে বাবার কোলে। আর আমাদের ছোট যখন ছিলাম মনে পড়ে বাবার সাথে অনেক বেশি বেড়াতে গেছি, আর ওখানে অনেক বেশি পিকনিক হতো। পাকিস্তানে থাকতে অনেক অ্যাসোসিয়েশন ছিল, তো এইসব পিকনিকে অনেক বেশি গেছি। তারপরে রাওয়াল ড্যাম ছিল, শুক্রবারে আমরা ওখানে মাছ ধরতে যেতাম, সকালবেলা সবাই বেরিয়ে যেতাম, সারাদিন মাছ ধরতাম, সন্ধ্যার পরে ফিরে আসতাম। তো অনেক সুন্দর জীবন ছিল। বাবা আমাদেরকে অনেক সময় দিয়েছেন, আমার বাবা। 1971 সালের কথা বলছিলেন, সে সময় স্মৃতি নিশ্চয়ই মনে আছে আপনার। সে সময় কিছু স্মৃতি বা কিছু গল্প যদি শুনতে পারি। 71-এর যেটা, আমরা তখন ইসলামাবাদে, এবং আমরা তখন অনেক ছোট, কিন্তু যখন আব্বাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় সেটা আমার সম্ভব মনে পড়ে, যেটা মে মাসের 5 তারিখ ছিল এরকম। আচ্ছা। তো সবাইকে, যত বাঙালি অফিসার ছিলেন ওখানে, সবাইকে অ্যারেস্ট করা হয়েছিল। তো আব্বাদের নিয়ে যাওয়ার পরে আমরা আসলে কোনো খোঁজই পাই না, ইভেন বিবিসি থেকেও খোঁজ দিতে পারিনি। একটা সপ্তাহ আমাদের অনেক আতঙ্কের মধ্যে কেটেছিল। আমরা সবাই ধরেই নিয়েছে যে ওরা মেরে ফেলেছে সবাইকে। আর ইভেন ওখানে যারা ধরেন ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা ছিল সেরকম, ওরাই প্রোটেকশনটা দিয়েছে তখন বাড়ি বাড়িতে গিয়ে। এবং ওখানে যারা কসাই শ্রেণীর ছিল মনে করেন, তারা দাটা কুড়াল টুড়াল নিয়ে বেরিয়েছে যে এখন বাঙালিদেরকে মারবো, আমরা মেরে ফেলবো। কিন্তু আরেকটা দিকে দেখেছি, এত বছর ছিলাম তো ওখানে, যারা আব্বাদের সাথে কাজ করেছেন মনে করেন, বা ওদের সাথে যারা কাজ করেছেন, সেরকম পাঞ্জাবি ছিলেন, পাঠান ছিলেন, অনেক অফিসাররা ছিলেন, ওনাদের ফ্যামিলি আমাদেরকে প্রোটেকশন দিয়েছে তখন। যে না, ছোটোবেলা থেকে বড় হয়েছে ওখানে, ন্যাচারালি একটা ভালো রিলেশন ছিল, কিন্তু একটা অস্থিরতা ছিল ওই সময়, একটা আতঙ্ক ছিল। এবং পরবর্তীতে আমাদেরকে করাচিতে নিয়ে গেছে, করাচি ক্যাম্পে কেটেছে, যেখানে সব তার কাটার বেড়া ছিল, চতুর্দিকে বেরোতে পারতাম না আমরা, ইলেকট্রিফাইড ছিল ওগুলো। তো ওর ভেতরেই সবাই স্কুল করেছিল,
যাতে আমাদের পড়াশোনাতে আটকে না থাকে। কোন ক্লাসে পড়ছিলেন আপনি ওই সময়টাতে? আমি তখন অনেক ছোট, ধরেন 5 বা 6-এ হবে। ওকে, সো আপনার আর্লি চাইল্ডহুড বেসিক্যালি হচ্ছে পাকিস্তানে? পাকিস্তানে। আমার সময়টা ওখানে কেটেছে। আপনি বাংলাদেশে এসে শুরু করলেন? আমরা বাংলাদেশে এসেছি 73 অক্টোবরে। মনে আছে এটা রোজার ঈদ ছিল, সেদিন রিপেট্রিয়েশন শুরু হলো যখন, তখন আমরা এসেছি আর কি। এক বছর ওখানে স্টে করা হয়েছে? ওখানে অনেক 71-এর ডিসেম্বরে স্বাধীন হয়ে গেল দেশ, তারপর এক বছর লাগলো। আমরা মে থেকে ছিলাম সম্ভবত ওখানে। আচ্ছা, আমার যেটা মনে পড়ে। ওকে, মে থেকে অক্টোবর পর্যন্ত। ওকে, এটা 73 কিন্তু 71 না। সো এসে ঢাকাতে তখন আপনারা? আর 73 অক্টোবরে আমরা দেশে এসেছি 28 তারিখ। সেটাই বলছি, মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় এক বছর পরে গিয়ে আপনাদের। তো ততদিন আমরা ক্যাম্পেই ছিলাম সবাই ওখানে, যারা বাঙালি। আচ্ছা, সো তখন আপনারা ঢাকাতে 73-তে। তখন ঢাকা তো একেবারেই অন্যরকম একটা ঢাকা, তাই না? মানে আমরা রাঙামাটিতে গেছিলাম, তারপর আবার রাঙামাটি ট্রান্সফার হয়েছিলেন। জি, এই জন্য রাঙামাটির অনেক সুন্দর স্মৃতি আছে, একটু শুনতে চাই আপনার কাছে। রাঙামাটি তো জানেনই পাহাড়ি এলাকা, অনেক সুন্দর। তো ওখানে গিয়ে এই পাহাড়িদেরকে যখন দেখেছি, অনেক সহজ সরল, অনেক সুন্দর। আর আমার বাবা ওখানে গিয়ে অনেক জনপ্রিয় ছিলেন, মানে ওনাদের অনেকগুলো সমস্যা ছিল যেটা অনেক দিনের সমাধান হচ্ছিল না। তো আব্বা তখন এডিসি হিসেবে জয়েন করেছিলেন। তো ওই তখন প্রশাসন থেকে আব্বা ওই স্পিড বোট নিয়ে বিভিন্ন জায়গায় যেতেন, আমার যেটা মনে পড়ে। এবং আমি আমার বাবার সাথে অনেক জায়গায় গেছি, মানে অনেক হয় না যে সালিশি বসে কমিউনিটিতে, ওই ধরনের সালিশিগুলোকে মীমাংসা করা, সেখানে কাজ করা, মানে বেশ অনেক কাজ করে এসেছিলেন আমার বাবা ওখানে। পরে আমরা অক্টোবরে চলে আসি, 74-এর অক্টোবরে আব্বা ঢাকায় এসে গণপূর্ত মন্ত্রণালয়ে জয়েন করে। পড়াশোনা কোথায় হলো? বাংলাদেশের কোন কোন প্রতিষ্ঠানে পড়লেন? বাংলাদেশে এসে আমরা তখন ওই যে বললাম যে অক্টোবর মাসে এসেছিলাম ঢাকাতে। কোনো স্কুলই তখন তো নেয় না, আসলে নর্মালি নেয় না। তো আমরা তখন লালমাটি স্কুলে ভর্তি হয়েছিলাম। আমি, আমার ইমিডিয়েট যে বড় বোন, আমার বড় বোনকেও আপনারা চিনেন, ন্যাশনাল লেভেলে উনি অনেক পরিচিত, চাইল্ড সাইকোলজিস্ট ফরিদা আক্তার। উনি আর আমি, আমরা দুজনে একসাথে ভর্তি হয়েছিলাম, মনে পড়ে আমার। সো লালমাটিয়া থেকে? লালমাটিয়া থেকে পাশ করে পরে ইডেন কলেজ থেকে, পরে ঢাকা ইউনিভার্সিটি। ইডেন থেকে তারপর ঢাকা ইউনিভার্সিটি। কোন সাবজেক্টে পড়লেন? করেছি আমি, মাস্টার্স করেছি বটানিতে। বোটানিতে, ওকে। সো আপনি আপনার ক্যারিয়ারটা তো সাধারণত যেটা হওয়ার কথা সরকারি চাকরিতেই যাওয়ার কথা, কিন্তু এরকম হলো কেন? মানে আসলে জানি না, আমি ছোটবেলা থেকে আমার সরকারি চাকরি, কারণ আমার ফাদাররা যখন ফেরত এসেছেন এখানে দেশে, একটা জিনিস দেখেছি যে যেটা ওনাদের প্রাপ্য ছিল সেটা ওনারা পাননি। তো এই যে সরকারি চাকরি করেছেন, অনেক সারা জীবন দিয়েছেন, কিন্তু সেভাবে যখন এটাকে মূল্যায়ন হয়নি, এই জিনিসটা আমাকে ছোটবেলা থাকতে অনেক বেশি আঘাত দিয়েছিল। তবু আমার মেজো বোন ডাক্তারি, মানে সরকারি চাকরিতে জয়েন করেছে, উনি ডাক্তার ছিলেন। হয়নি বলতে কেন বলছেন? কারণ সরকারের তো একটা বিধি নিয়ম থাকে, তার মধ্যেই সবাই থাকে, এর বাইরে তো আসলে মূল্যায়ন হওয়ার কোনো সুযোগ থাকে না। একটা জিনিস হচ্ছে সিনিয়রিটির একটা ব্যাপার ছিল, যেটা হচ্ছে যে পাকিস্তানে যারা কাজ করে এসেছিলেন অনেক সিনিয়র পজিশন ডিজার্ভ করতেন, কিন্তু যেটা বাংলাদেশে এসে ওভাবে মূল্যায়নটা হয়নি। সেটা একটা হয়েছে, এরকম অনেকেই আছেন যারা তখন ওভাবে যে পজিশনে যাওয়া দরকার ছিল সেটা হয়নি। এটা কি কারণে হয়নি আমি অনেক ছোট ছিলাম, আমার মনে নেই, কিন্তু আমার বাবার ফ্রাস্ট্রেশনটা আমি দেখেছি। ফ্রাস্ট্রেশনটা দেখেছি। আর আরেকটা হলো আমার মেজো বোন অবশ্য ইন্সপায়ার হয়েছে। আমার মেজো বোন ডাক্তার, শি ওয়াজ ইন গভর্নমেন্ট জব, জয়েন করেছে। তারপরে ফরিদা আপা, উনিও গভর্নমেন্টে জয়েন করেছেন। আমি মাঝখান থেকে জয়েন করিনি তখন আর কি। আপনার আর্লি ক্যারিয়ার তাহলে কোথায় হলো? একদম ইনিশিয়াল ক্যারিয়ার? ইনিশিয়াল ক্যারিয়ার আমি স্পেশাল এডুকেশনে গেছি। সাহিক আপনারা জানেন, সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্ট অফ হিয়ারিং ইম্পেয়ার্ড, এনজিও বেসিক্যালি। এটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন? নন গভর্নমেন্ট। ডক্টর আমিন ছিলেন, যে আমিন স্যার এটা শুরু করেছেন, প্রাণগোপাল স্যার ছিলেন, ওনারা শুরু করেছিলেন। তো তখন আমি প্রথম জয়েন করি ওখানে 91। আচ্ছা। তো ওখানে আমি স্পিচ থেরাপির উপর পড়াশোনা করেছি দিল্লি থেকে। আমাকে প্রথমেই ওনারা জয়েন করার পর পাঠিয়ে দিয়েছিলেন। আর অডিওমেট্রিক টেস্টের উপর। দিল্লিতে কত বছর থাকতে হলো? বছর না, ওটা জাস্ট একটা কোর্স, শর্ট কোর্সের জন্য। জাস্ট কারণ তখন সাহিকটা একটা ছোট্ট গ্যারেজে স্টার্ট হয়েছিল, ছোট্ট ছিল, তা আমরা কেবল শুরু করেছি তখন। আমিন স্যার ছিলেন, আমরা প্রথম ব্যাচ যাদেরকে রিক্রুট করা হয়েছিল। আর পরে প্রাণগোপাল স্যারও চলে আসেন এবং ধীরে ধীরে ওটা এস্টাবলিশড হয়েছে। তা আমি ওখানে 91 থেকে 94 ছিলাম, তারপর চলে এসেছি ব্র্যাকে। কেমন এক্সপিরিয়েন্স হলো আগে? অনেক অনেক, কারণ আমার একটা ধারণা ছিল কি যে আমরা যখন, মানে দুটো বিষয়, একটা হলো যে শিশুরা ওখানে শুনতে পেত না যাদেরকে নিয়ে আসতো,
অনেক ইন্টারেস্টিং কেস ছিল, যে অনেক ছোট ছোট শিশুরা শুনতে পায় না। তারপর আমরা যখন তাদের টেস্ট করতাম, দেখা গেছে অনেক ছোট বাচ্চারা কানের মধ্যে চিনি ঢুকিয়ে রেখে দিয়েছে, মা বাবা টেরই পায়নি। বুঝতে পেরেছেন, এই যে খেলাধুলার সময় চিনি ঢুকিয়েছে এবং চিনিটা শক্ত হয়ে গেছে, কানের স্টোনের মতো হয়ে গেছে, তো সেই কারণে সে শুনতে পাচ্ছে না। তো এখন যখন আমরা ওটা খুলে দিয়েছি, তখন মানে ওই সবচেয়ে বড় কথা, ওই যে শিশুর যে চেহারার যে ফেশিয়াল এক্সপ্রেশন, দ্যাট ওয়াজ এক্সেলেন্ট। আর আরেকটা হলো যে তার মা বাবা যে কি পরিমাণ খুশি। আবার ধরেন কাউন্সিলিং করেছে, এরকম অনেক শিশু এসছে তার স্টোন ডেফ, টোটালি ডেফ। তাদের মা বাবা যখন কাউন্সিলিং করেছে তখন খুবই কষ্টের অভিজ্ঞতা, যে একজন মা বাবাকে বলা যে আপনার শিশু আর শুনতে পারবে না, কখনোই শুনতে পাবে না। তো সে কারণে ওনাদের তখন থেকেই আন্ধেরি হেলফি বলে একটা অর্গানাইজেশন হলো, জার্মান, প্রফেসর আমিন লুই ছিলেন ওখানে, উনি কাজ করছিলেন তখন আমিন স্যারের সাথে। তখন ওখান থেকেই এই হিয়ারিং এইডগুলো আসা শুরু হলো, জার্মান থেকে প্রথম এসছে। তারপর এখন তো অনেক বড় হয়ে গেছে সেন্টারটা, অনেক। আমি থাকতে ওখানে ইন্টিগ্রেটেড স্কুল ওপেন করে এসেছিলাম, যেখানে 50-50, মানে হিয়ারিং বাচ্চারা থাকবে 50% এবং 50% থাকবেন হিয়ারিং চিলড্রেন, তাহলে যাতে ওরা তাড়াতাড়ি কোপ আপ করতে পারে, সেই ব্যবস্থাটা ছিল। তারপর ব্র্যাকে জয়েন করেছিলেন? তারপর আমি ব্র্যাকে চলে আসি 94-এ অক্টোবরে এসেছি আমার যতদূর মনে হয়। কিন্তু আমার খুব সৌভাগ্য যে আবেদ ভাই আমার ইন্টারভিউটা নিয়েছিলেন তখন। তো আবেদ ভাই তখন বলেছিলেন যে মাহমুদা তুমি এসছো স্পেশাল এডুকেশন থেকে, আমার চেষ্টা থাকবে যে আমরা স্পেশাল এডুকেশনে কিছু করি। তো তারপরে আমাকে অনেক দায়িত্ব দিয়েছিলেন, যেমন আমি কোয়ালিটি এডুকেশন নিয়ে কাজ করেছি খুব ঘনিষ্ঠভাবে। তখন কানিজ আপা ছিলেন আমাদের, তখন নন ফর্মাল প্রাইমারি এডুকেশন বলা হতো, এখন এটা হচ্ছে বিপি, ব্র্যাক এডুকেশন প্রোগ্রাম। তো নন ফর্মালি আমি তখন শুরু করেছিলাম কাজ আমার। তো ওখানেও বেশি দিন ছিলাম না, আমি 94 থেকে আমার মনে পড়ে 96-এর জুলাই আমি প্ল্যান ইন্টারন্যাশনাল চলে যাই। মোটামুটি 2 বছরের একটা জার্নি। তার মধ্যেই আমরা যে রেডিও ইনস্ট্রাকশন প্রোগ্রাম, একটা চমৎকার প্রোগ্রাম করেছিলাম, যার জন্য সবাই সাউথহ্যাম্পটন বোধহয় ইউনিভার্সিটিতে গেছিলাম। ওখানে গিয়ে আমরা ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা বাচ্চাদেরকে কীভাবে শেখাতে পারি, ওটার উপর একটা গ্রুপে সবাই গেছিলাম, পড়াশোনা করে এসে আবার প্রোগ্রামটা ডেভেলপ করেছিলাম। আর আমাদের চান্দিনা একটা রিসোর্স সেন্টার ছিল, যেখানে প্রথম বলতে পারেন নন ফর্মালি এই যে গ্রুপ রিডিং, তারপরে গ্রুপ ওয়ার্ক, তারপরে যে লিডারশিপ, টার্ন টেকিং, এই বিষয়গুলোকে আমরা তখন ওখানে ইন্ট্রোডিউস করেছি চান্দিনা রিসোর্স সেন্টারে। সবই কি মানে চাইল্ড কেন্দ্রিক, মানে শিশু কেন্দ্রিক? আপনার পুরো ক্যারিয়ারটাই কি শিশু কেন্দ্রিক? কাজ করেছি, জি জি। ভেরি ইন্টারেস্টিং। কত বছরের ক্যারিয়ার? আমি যে 96-এ বললাম, 96-এর পরে আমি প্ল্যান ইন্টারন্যাশনাল জয়েন করি এবং ওখানেই চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে সত্যিকার অর্থে কাজটা শুরু করেছি আর কি। এটা একটা বিশাল উদ্যোগ ছিল প্ল্যান ইন্টারন্যাশনাল, এখন যেটা আছে প্ল্যান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। সেভ দ্য চিলড্রেনের নাম তো শুনেছেন, সেভ দ্য চিলড্রেন। আর আগে ছিল জিএসএস একটা অর্গানাইজেশন, তো ওই জিএসএস আর ফুলকি, এই 4টা অর্গানাইজেশনের কম্বিনেশন একটা ইউনিট করা হয়েছিল। তো ইউনিটের হেডই ছিলেন আমাদের ফরিদা আক্তার আপা। আচ্ছা, উনি সেভ দ্য চিলড্রেনকে রিপ্রেজেন্ট করতেন। তখন আমি আর ক্যারোলাইন আর্নল্ড বলে, উনি আমাদের আসলে বলা যায় যে খুব ওয়ার্ল্ড ফেমাস একজন প্রফেশনাল আর্লি চাইল্ডহুডের, ক্যারোলাইন আর্নল্ড, উনার উদ্যোগে এটা হয়েছিল। আর প্ল্যান ইন্টারন্যাশনালে আমাদের ছিলেন ম্যাকঅ্যাবে, আমাদের কান্ট্রি ডিরেক্টর, আমেরিকান ছিলেন উনি। এনাদের উদ্যোগেই আমাদের কাজটা শুরু হয়েছিল আসলে আর্লি চাইল্ডহুড। এবং তারপরে আরও অনেকে কাজ করেছেন এখানে, যেমন ইউনিসেফে তখন ডক্টর গোলাম মুস্তফা ছিলেন, ওনার অনেক অবদান আছে, আমরা ওনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছি। তো প্রায় 96 থেকে 2000 সাল পর্যন্ত ইউনিটটা ছিল, পরবর্তীতে এটা আর কাজ করেনি, মানে 4টা পার্টনারশিপটা ভেঙে গেছিলো। তারপর থেকে আর্লি চাইল্ডহুড নিয়ে কাজ করেছি প্ল্যান থেকেই। আর চিটাগং হিল ট্র্যাক্টে যেমন অনেক বড় প্রজেক্ট শুরু হয়েছে, 3টা ডিস্ট্রিক্টে আমাদের ওখানে পাড়া কেন্দ্র বলি আমরা ওটাকে, ইন্টিগ্রেটেড প্রজেক্ট। ওখানে বাচ্চারা সব আসে, একটা ধরেন 50টা হাউসহোল্ড নিয়ে একটা পাড়া কেন্দ্র। আচ্ছা, সেখানকার কারিকুলামটা ডেভেলপ করা, সেটার কাজটা হয়েছে তখন অনেক ভালো। প্রজেক্টগুলো নিয়ে একটু বিস্তারিত শুনতে চাই। 3টি প্রজেক্টের কথা বলছিলেন, সেগুলো নিয়ে একটু শুনবো। না, ঠিক 3টি প্রজেক্ট না, অনেকগুলো। মানে তখন আমরা ধরেন ইউনিসেফ একসাথে কাজ করেছি, তারপরে চিটাগং হিল ট্র্যাক্ট কাজ করেছে। আর বাংলাদেশ শিশু একাডেমিতে আসলে আর্লি চাইল্ডহুডের যে ইউনিট একটা ওপেন হয়েছিল, আর্লি চাইল্ডহুড প্রজেক্ট,
2000 সাল থেকে। তো সেটাও একসাথে কাজ হয়েছে, সেটা কিন্তু মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্সের সাথে কাজ করেছি। তারপরে 2008 সাল থেকে আমরা পলিসি নিয়ে কাজ শুরু করলাম, যে কিভাবে পলিসি নিয়ে, আসলে পলিসি ছিল না, আর্লি চাইল্ডহুডের পলিসি ছিল না, শিশুদের নীতি আছে বা পলিসি ছিল কিন্তু এটা ছিল না। তো আমরা এটা নিয়ে কাজ যখন শুরু করি 2010 সালে ওয়ার্ল্ড ফোরাম হয়েছিল মস্কোতে, তখন আমাদের মাননীয় এখন যে স্পিকার আছেন ডক্টর শিরিন শারমিন, উনি গেছিলেন এবং উনি ওখানে যাওয়ার পরে এটা আমাদের অনেক সাহায্য করেছে, কারণ উনি ওখানে যখন ছিলেন তখন এই প্রশ্নগুলো উঠেছে যে তাহলে বাংলাদেশ আমরা কোথায় আছি, এবং উনি ফিরে এসে এই পলিসির উপর কাজ করেছেন, যে পলিসি আমাদের 2013 সালে ওনার উপস্থিতিতে, উনি স্টেট মিনিস্টার ছিলেন মহিলা ও শিশু বিষয়কে, তখন ওটা অনুমোদন হয়েছে। এবং আজকে 10 বছর হয়ে গেছে। এখন আমি যে বাংলাদেশি সিটি নেটওয়ার্কে বললাম ভাইস চেয়ার, তো আমরা বাংলাদেশি সিটি নেটওয়ার্ক থেকে এটাকে এখন রিভিউ করছি, ইউনিসেফের সাথে কাজ করছি। আমরা আসলে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বলতে আসলে কি বোঝাচ্ছি? আমরা তো একটা শিশু বলতে যেটা বুঝি, সে তার ফ্যামিলিতে থাকবে, ফ্যামিলি কালচার শিখবে, প্রতিষ্ঠানে যাবে, পড়াশোনা করবে, খেলাধুলা করবে, খুব কমন বিষয়। এর বাইরে আসলে কি এমন দরকার যেটা আসলে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট আমরা ফোকাস করছি? জি, সেটা হলো যে ধরেন আপনারা জানেন যে সব সময় গবেষণা চলছে, তাই না? এই গবেষণা থেকে যেটা আসলে দেখা গেছে যে শিশুদের ফার্স্ট 1000 ডেজ, যেটা অর্থাৎ মায়ের গর্ভে একটা শিশু আসা থেকে 3 মাস পরেই তার ব্রেন ডেভেলপমেন্টটা শুরু হয়ে যাচ্ছে, এবং তার বলা হয় 80% ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে 1000 ডেজের উপর। তার মানে সো ইম্পর্টেন্ট টাইম এটা। তার মানে এই সময়টাই আমাকে আসলে এটা ধরেন গড়ে তুলতে হবে। হ্যাঁ, তার মানে একটা শিশুর নার্চারটা তখন শুরু হয়। তো এই জন্যই এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় উইন্ডোজ অফ অপরচুনিটি, যে আপনি যদি এটাকে ব্যবহার করেন তাহলে করলেন, নাহলে কিন্তু চান্সটা চলে যাচ্ছে। মানে পরবর্তীতে আপনি অনেক বেশি ইনপুট দিতে হবে আপনাকে। এই জন্য এটা আর্লি ইনভেস্টমেন্ট, এবং এটা আমাদের ধরেন এটা নিয়ে গবেষণা হয়েছে, তারপর প্রমাণ করেছে লংজিটিউডিনাল স্টাডি করে, যে জন হ্যাকম্যান, উনি নোবেল লরিয়েট, 2007 সালে উনি ইকোনমিক্সের উপর নোবেল পুরস্কার পেয়েছেন। উনি একটা লংজিটিউডিনাল স্টাডিতে দেখিয়েছেন যে যদি আমরা আর্লি এইজে $1 ইনভেস্ট করি একটা শিশুর জন্য, তাহলে $13 হয়ে পরে ফেরত আসবে। অর্থাৎ আমরা যে তার স্কিলগুলো একদম ফাউন্ডেশনটা গড়ে তুলতে হবে আপনাকে। একটা শিশুর ডিসিশন মেকিং, অ্যাটেনশন, খেলার যে স্কিলগুলো, ফিজিক্যাল বলেন, ইমোশনাল বলেন, এই সব স্কিলগুলো আসলে গড়ে তোলার সময়টা ওটা। এখন আমরা যদি পেরেন্টসরা এটা সচেতন হই, আমাদের যদি ইনস্টিটিউশন থাকে, তাহলে কিন্তু আমরা গড়ে তুলতে পারবো। আনফর্চুনেটলি দেখেন বাংলাদেশে আমাদের এখনও নেই। আমাদের সেরকম কি সারা দেশে ডে কেয়ার আছে? নেই, সেরকম কিছু নেই। আমরা যারা মহিলারা আজকে কাজ করছি, যারা মা হচ্ছি, তারা ম্যাক্সিমামই দেখবেন যে ম্যাটারনিটি লিভের পরেও একটা টেনশনের মধ্যে থাকি যে আমার শিশু কোথায় থাকবে, কারণ আমাদের ট্রেন্ড কোনো কেয়ার গিভার নেই, কোনো ইনস্টিটিউশন নেই, কোনো সার্টিফিকেশন প্রোগ্রাম নেই। তো এখন এই সরকার ধরে নেন 2021 সালে একটা ডে কেয়ার অ্যাক্ট করেছেন। তো অ্যাক্ট করার পরেও এটা এখনও রুলসের মধ্যে আসেনি, এখনও এটা নিয়ে কাজ চলছে যে আমরা আসলে ডে কেয়ারকে কীভাবে দেখতে চাই সারা দেশে। কিন্তু একটা ভালো হলো $32 মিলিয়ন একটা প্রজেক্ট এসছে জাস্ট 2022 সালে, যেটা আমরা 45টা ডিস্ট্রিক্টে চেষ্টা করছি একদম কমিউনিটি বেসড ডে কেয়ার সেন্টার করার। কিন্তু ডে কেয়ারটা আসলে কতটা প্রয়োজনীয় এটা নিয়েও তো একটা এক ধরনের ডিবেট হতে পারে। মানে শিশুর ডেভেলপমেন্টের জন্য আমাদের তো একটা নিজস্ব সিস্টেম আছে, আমরা যতদূর জানি। আমাদের শিশুরা কি হয়, প্রথমত সে তার পরিবারেই বড় হয় এবং পরিবার থেকেই সমস্ত কিছু শেখে। তার প্রাথমিক পড়াশোনা বলেন সে তার মায়ের কাছ থেকে শেখে। এইভাবেই আমরা দেখে এসেছি। ডে কেয়ার কনসেপ্ট বেসিক্যালি ওয়েস্টার্ন কনসেপ্ট, আমরা যতদূর জানি। এটা প্রথমত সাধারণ মানুষ নিতে চায় কিনা সেটাও একটা বড় প্রশ্ন। অনেকে কিন্তু তার বাচ্চাকে ডে কেয়ার দিতে চায় না ওই সময়টাতে, মনে করে তার সাথে মেন্টাল অ্যাটাচমেন্টটা কমে যাবে অনেকখানি, কারণ লম্বা একটা সময় সে দিনের বেলা ওখানে থাকছে। সো এইটার আসলে উপযোগিতা কোথায়, মানে এটার প্রয়োজনটা কোথায়, আপনারা কি বোঝাতে পেরেছেন? এখন ডে কেয়ার ব্যাপারটা হচ্ছে, ডে কেয়ার শব্দটা কখন আসছে, যে দিনের বেলা যখন মায়েরা বাসায় নেই অথবা কেউ বাসায় নেই, ধরেন ওয়েস্টার্ন কান্ট্রিতে যেটা আপনি বললেন, ওটা সেখান থেকে এসছে, ওদের ব্যস্ততা বেশি, তাই না, ওদের কেয়ার গিভার নেই, তখন ওরা সারা দিনের জন্য একটা শিশু কোথাও রেখে গেছে। কিন্তু আমরা আসলে সরাসরি ডে কেয়ারের কথা বলছি না, আমরা বলছি চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের কথা। যে আমার শিশুটা যদি 2 ঘন্টাও থাকে ইটস ওকে, 1 ঘন্টাও থাকে, তার সোশ্যালাইজেশনের জন্য, তার ব্রেন ডেভেলপমেন্টের জন্য, তার স্টিমুলেশনের জন্য, যাতে আমার একটা জায়গা থাকে শিশুদের জন্য। এটা কি গ্রামাঞ্চলের প্রয়োজন আছে? অবশ্যই আছে। আমরা শুনবো আপনার কাছ থেকে, আমি একটু জোর দিয়ে শুনতে চাই বিষয়টা, তার আগে ছোট্ট একটা বিরতি নিই।
মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্মসনদের অনুলিপি ও ফোন নাম্বার পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীরুত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। এছাড়া ইমেল করতে পারেন rangashokal@মাছরাঙা.tv এই ঠিকানায়। দর্শক, আজ আমাদের সঙ্গে আছেন শিশু বিশেষজ্ঞ মাহমুদা আক্তার। তার কাছে আবারও ফিরছি আমরা। বিরতিতে যাবার আগে কিবরিয়া একটি বিষয় নিয়ে কথা বলছিল। প্রথমে ডে কেয়ার নিয়ে জানছিলাম এবং সেই সাথে গ্রামাঞ্চলে আসলে এটার গুরুত্বপূর্ণ জায়গাটা একটু জানতে চাই এবং তারা কি আসলে এই বিষয়টা নিয়ে সচেতন কিনা, এগুলো নিয়ে একটু জানবো। এখন একটা যেটা একটু আগে যেমন কিবরিয়া ভাই বলছিলেন যে বাড়িতেই শিশু বড় হবে, তাই না? এটাই স্বাভাবিক। এখন যখন মা হিসাবে আমি বাড়িতে থাকছি না, তখন আমার শিশুর কি হবে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হলো যে আমি মা হিসাবে আমি কি জানি আমার শিশুকে কিভাবে নার্চার করতে হবে? সেখানে এই যে পেরেন্টিং এডুকেশনটা, এটার অনেক অভাব আছে আমাদের। কিন্তু এটা তো অনেক বছর ধরে আসলে একই রকমই হয়ে আসছে যে আমরাও যদি বড় হয়ে থাকি, আমরা সেই পরিবার থেকেই আসলে শিক্ষাটা পেয়েছি, বা মা বাবা যদি ব্যস্ত থাকে সেটাও আসলে বাইরে গেলে আমরা বাসায় একাই থাকছি বা ভাই বোনদের সাথে থাকছি, এটাই হয়। তো এই চিন্তাটা আসলে কতটুকু চেঞ্জ করা যাবে সবার মধ্যে? হ্যাঁ, এখন সমাজেরও পরিবর্তন হয়েছে। আমরা যখন বড় হয়েছি আমরা কিন্তু 5 ভাই বোন, 6 ভাই বোন এরকম ছিল। এখন মাত্র একটাই শিশু দেখা যায়। বেশিরভাগই পরিবারে একটা শিশু বা 2টো শিশু। একটা শিশু যে আরেক শিশুর সাথে খেলবে সেই সুযোগটাও কিন্তু নেই। কেমন ওই জায়গাটা তারা একা। তারপর যদি তার মা বাবা তাদেরকে সময় না দেয়, তাহলে এই শিশুর নার্চারটা কি করবে? এখন প্রশ্ন হলো যে এই নার্চারটা করার জন্য যে সায়েন্সটা কথা বলছে, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে যে সায়েন্স কথা বলছে, যে আসলে পুরোটাই তো ব্রেন ডেভেলপমেন্টের উপর, যে আমার একটা শিশুকে কিভাবে আমি তার ফাউন্ডেশনটা তৈরি করব, তার দক্ষতাগুলো নিয়ে আসবো। হ্যাঁ, তো এইটার যে সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যার জন্যই আর্লি চাইল্ডহুডকে ধরেন 2015 সালে প্রথম গ্লোবালি এটাকে রেকগনাইজ করা হয়েছে, যার জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে আমাদের যে 4 কোয়ালিটি এডুকেশনে 4.2-তে এসেছে। যখন এটা গ্লোবালি স্বীকৃতি পেয়ে গেছে বিভিন্ন রকমের গবেষণার ফলাফল থেকে, তখনই কিন্তু এবং আমরা বাংলাদেশ এটাতে সিগনেচার করেছি। তার মানে আমরা কি বলতে পারি যে এটা ফর স্পেশাল কেসেস লাইক বাবা মা দুজনই ব্যস্ত, সেক্ষেত্রে হলো সন্তানকে তারা টেক কেয়ার দেবে, নাহলে আমরা যেটা বুঝতে পারছি চাইল্ড ডেভেলপমেন্ট যখন অ্যাপ্রোচ হচ্ছে তখন কিন্তু এটা ফর মাস পিপল হয়ে যায়। লাইক আপনি ডে কেয়ারটাকে চেঞ্জ করে যখন চাইল্ড ডেভেলপমেন্ট বলছেন তখন এটা মাস পিপলের জন্য হয়ে যায়। তো এমন কি স্পেশালিটি আছে যেটা আসলে শিশু পরিবারে বড় হওয়ার চাইতে ওখানে বড় হলে বেটার হবে, মানে এই জায়গাটাকে আপনি ফোকাস করবেন কিনা? জি, অবশ্যই ওখানে করলে বেটার হবে। এটা ডিপেন্ডস অন যে আপনার যারা টেক কেয়ার করছে তাদের যদি ট্রেনিংটা থাকে, আচ্ছা, হাউ টু নার্চার এ চাইল্ড। এখন আমি মনে করেন দিয়ে রাখলাম, কিন্তু ওখানে আমাদের বেশিরভাগ আপনি যদি এখন দেখেন আমাদের কিন্ডারগার্টেন বাংলাদেশে কত 65,000-এর বেশি, যেখানে গভর্নমেন্টের কোনো রেগুলেশন নেই। আপনি দেখবেন যে ব্যাঙের ছাতার মতন সব ডিস্ট্রিক্টে সবখানে কিন্ডারগার্টেন স্কুল। মা বাবারা ভাবছেন ইংরেজি শিখছে আমি পাঠিয়ে দিচ্ছি, কিন্তু কোনো টিচারের কোনো রকম প্রশিক্ষণ নেই, রাইট, কোনো প্রশিক্ষণ নেই। আপনি একটা ছোট্ট শিশুকে যে নার্চার করবেন, হাউ টু কমিউনিকেট, একটা শিশুকে আপনি রিড করবেন কি করে, বুঝবেন কি করে, সেই ব্যাপারেই কোনো রকমের প্রশিক্ষণ নেই। এদিক থেকে কিন্তু আমরা অনেক রিস্কি সিচুয়েশনে আছি এখনও, হ্যাঁ, স্কুলগুলোতে। আর যদি সরকারের কথা বলেন তাহলে সরকার কিন্তু 2010 সালে যে পলিসি করেছেন এডুকেশন পলিসি, সেখানে আমরা কিন্তু প্রি প্রাইমারি এডুকেশন রেখেছি। 2008 সালে আমাদের ফ্রেমওয়ার্কটা হয়েছে। এখন বাংলাদেশে আমাদের ধরেন 5 বছর শিশুরা প্রি প্রাইমারিতে যাচ্ছে, আর 4 বছরের জন্য কারিকুলাম হয়েছে। রিসেন্টলি এনসিটিভি কাজ করেছে আমরা নিজেরাই, তো সেখানে যেটা দেখা গেছে সব কিছু কিন্তু প্লে বেসড। এক্স্যাক্টলি, শিশুরা খেলার মধ্যে দিয়ে শিখবে। আপনি সরাসরি কোনো শিশুকে ক খ গ ঘ এগুলো শেখাবেন না। তো এই যে কেন খেলার মাধ্যম, মানে মাধ্যম, ওদের শেখার মাধ্যমটাই হচ্ছে খেলা, তো আপনি খেলার মাধ্যমে শেখাবেন। তো এটার জন্য আপনাকে একটা হিউম্যান রিসোর্স তৈরি করতে হবে। রাইট ম্যাম, আমি এটা একটা ফাস্ট একটা এরিনা, লাইক একটা জায়গায় যদি একটু ফোকাস করি, যখন আমি আমার বাচ্চাকে কোনো চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে দিচ্ছি বা কোনো একটা ডে কেয়ারে দিচ্ছি, আমাদের একটা বড় কনসার্ন থাকে সিকিউরিটি। আপনি যদি একটা মাস পিপলের জন্য করেন, চাইল্ড অ্যাবিউজ কিন্তু একটা মারাত্মক রকমের কনসার্ন, হ্যাঁ, এবং এটা এমন একটা স্টেজ যে সময়টাতে বাচ্চারা আসলে বলতেও পারে না যে আমার সাথে কী হয়েছে। দেখা গেলো হয়তো স্পিচ ডেভেলপ করেনি 2-2.5 বছরের একটা বাচ্চা। তো এই রকম একটা বিষয় নিয়ে সারা বাংলাদেশে যখন কাজ হচ্ছে বা বড় করে যখন এটা আনা হচ্ছে,
ওই সিকিউরিটির বিষয়গুলো আসলে কিভাবে মানে বাবা মারা এনশিওর হবে যে আমার বাচ্চাটা ওখানে সেফ আছে, আমার বাচ্চাকে যিনি ডিল করছেন তিনি পারফেক্টলি ডিল করছেন, এইসব ব্যাপারে আপনাদের কোনো নীতিমালা আছে বা আপনারা ফোকাস করেছেন কখনো? এখন তো কেবল ধরেন সরকার এই প্রজেক্টটা শুরু করেছেন, Right. যেটা 45টা ডিস্ট্রিক্টে হচ্ছে, ওনাদের ইচ্ছা আছে এটাকে স্কেল আপ করা, কিন্তু তার আগে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে যে মা বাবাদের আস্থাটা আনতে হবে যে আমার শিশু যেখানে গেছে সে ঠিক মতন আছে। তো সেজন্য আমরা যেটা বলি যে মা বাবাদের ইনভলভমেন্টটা সবচেয়ে বেশি জরুরি। ট্রানজিশন একটা বিষয় আছে যে আমি ধরেন 2.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণই আমার শিশু এখানে থাক, তার সাথে ছড়া বলছি, গল্প বলছি, হ্যাঁ, শিশু খেলাধুলা করছে, কিন্তু আমি বাসায় যাওয়ার পরে হয়তো শাসন করছি। ইটস টোটালি অপোজিট একটা বিহেভিয়ার আমার হচ্ছে। তো আমি মা হিসেবে জানি না, তো সেই জন্য আমরা ট্রানজিশনের কথা বলি যে এই মা বাবা এই সেন্টারে আসবেন, ওনারাও শিখবেন যে শিশু আসলে এখানে কি করছে, কিভাবে ওনারা নার্চার করছেন, যাতে আমি বাড়িতে যাবার পরে পরবর্তী সময়তে এটাকে আমি কন্টিনিউ করতে পারি। তো এগুলো সবই এখন কেবল কাজ শুরু হয়েছে, এমন না যে আমরা করে ফেলেছি বাংলাদেশে। তো আমাদের বর্তমান সরকার অনেক আন্তরিক এটাতে, এবং বেশ কিছুটা এগিয়েও গেছে আমরা এই কাজগুলো নিয়ে। আর আরেকটা যদি বলি আমি, যে একাডেমিক দিক থেকে আমাদের যেটা হয়েছে বাংলাদেশে, সেটা হলো বাংলাদেশে শুধুমাত্র ব্র্যাক ইউনিভার্সিটিতেই আছে, আমাদের আইডি ব্র্যাক ইউনিভার্সিটিতে, যেটা আর্লি চাইল্ডহুডের উপর সার্টিফিকেট, ডিপ্লোমা আর মাস্টার্স প্রোগ্রাম আছে। আর আমাদের ইনস্টিটিউট অফ চাইল্ড অ্যান্ড মাদার হেলথ আপনারা জানেন, যেটা আমাদের তালুকদার স্যার শুরু করেছিলেন। তো সেখানে ওনারা 6 মাসের একটা কোর্স দিয়েছিলেন। আর বর্তমানে আমার যে ইনস্টিটিউট আছে, ইনস্টিটিউট অফ চাইল্ড অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট, এখানে আমরা করোনার সময় আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি বাড়িতে সবাই আছে, শিশুরা আছে, অনেক বেশি মানে কলহ হচ্ছে, বাচ্চাদেরকে টলারেট করতে পারছে না বড়রা, ওরকম সময় আমরা এটা কোর্সটা শুরু করেছিলাম মায়েদের জন্য, বিভিন্ন প্রফেশনালদের জন্য, ফাদার্সরাও এটাতে জয়েন করেছে। তা আমাদের 34 নম্বর ব্যাচ এখন চলছে ঢাকাতে। এটা অনলাইন, এটা এখন অনলাইনেই চলছে। এটা অনলাইনে, এটা অল ওভার বাংলাদেশ থেকে সবাই এটাতে জয়েন করে। ইভেন আমি বাইরে থেকেও, কাতার থেকে দেখেছি, শ্রীলঙ্কা থেকে অনেকে জয়েন করেছে। এটা যেহেতু অনলাইনে, এটা সুবিধা অনেক বেশি আর কি, ফিজিক্যালি আসতে হচ্ছে না। কিন্তু আমি যেটা মনে করি যে এটা খুব বেশি জরুরি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু বাংলাদেশের মানুষ, আমরা যে ধরনের ফ্যামিলি স্ট্রাকচারে বড় হই, আমরা আসলে শিশুদেরকে নিয়ে অতটা ভাবি কিনা, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। সেখানে নতুন একটা পদ্ধতি আসলে সেটার অ্যাকসেপ্টেন্সের জায়গাতেও অনেক বড় একটা অবস্টাকল দেখা যায়। বিকজ এখানে 3টা লেয়ারে আছে, নানি দাদিরা একরকমভাবে চিন্তা করেন, মারা একরকমভাবে চিন্তা করেন। সো যখন দেখা গেল মা হয়তো বা একটু প্রোগ্রেসিভ, বাবারাও চিন্তা করছেন না, প্রোগ্রেসিভ ওয়েতে যখন চিন্তা করছেন, নানি দাদিরা সেটাকে অ্যাকসেপ্ট করছেন না, বলছেন আমাদের সন্তানটা তোমরা বড় করেছি, সো তোমরা কেন এইভাবে করবে। সো এই যে পুরোপুরি একটা কম্বিনেশন, মানে ইন্টারলিঙ্কড একটা প্রসেস। সো এখানে আপনাদের আসলে সচেতনতা তৈরির প্রক্রিয়াটা কি, যে লাইক আপনাদের একটা লং টার্ম পলিসি তো হাতে নেওয়া উচিত, আগামী 50 বছর ধরে এই কাজটা করতে হবে, ওটা করতে হবে, এটা সরকারের কি এরকম কোনো কিছু আছে? কম্প্রিহেনসিভ পলিসিটা আছে, জি, যেটা আমরা এখন বর্তমানে রিভিউ করছি, এবং যেখানে আমাদের মনে হচ্ছে যে পেরেন্টিং এডুকেশন এবং ফ্যামিলি এডুকেশন আসা দরকার আছে। এবং বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে আপনি দেখেন আমাদের কিন্তু এরকম কিছু নেই। ইউনিভার্সিটিগুলি তো রিসেন্টলি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, যেটা, সেখানে ওনারা ব্যাচেলর অফ পাবলিক হেলথের মধ্যে চাইল্ড ডেভেলপমেন্টকে আনার চিন্তা করছেন, যে একটা 8টা কোর্স যদি আমরা একে রাখি। কিন্তু একাডেমিক্যালি এখন পর্যন্ত শুধু ব্র্যাক ইউনিভার্সিটিতে এটা আছে, অন্যান্যরা মানে এই একই কথা, যেমন আপনি বলছেন যে এটা কতটুকু আগ্রহ নিবে, কে কতটুকু আসলেই ভর্তি হবে, হ্যাঁ, এটা একটা নতুন ধরনের চিন্তা। কিন্তু যেটা হলো যে পেরেন্টসদের জন্য বিশেষ করে ধরে নেন, এটাও ঘটে যে মায়েরা হয়তো অনেক কিছু, আমরা পেরেন্টিং এডুকেশন সেশন অনেক আগে থেকে করে আসছি, উঠান বৈঠক করছি গ্রামে, মায়েরা হয়তো কনভিন্স, কিন্তু বাবা কনভিন্স নেই, এবং বাবাদের সময় পাওয়াটা অনেক কঠিন, সেটা গ্রাম থেকেই বলেন, শহর থেকেই বলেন, বাবাদের ব্যস্ততা অনেক বেশি থাকে। তো এটা নিয়ে আমরা যখন কাজ শুরু করেছিলাম, তখন এরকমও হয়েছে যে অনেক বাবারা আসেননি, কিন্তু ধরেন প্রোগ্রাম আমাদের চলছে 2.5 বছর 3 বছর হয়ে গেছে। তো গ্রামে গিয়ে আমি নিজে জিজ্ঞেস করেছি একজন বাবাকে, কৃষক বাবাকে, যে আচ্ছা আপনার কি মনে হয় যে এই যে প্ল্যান ইন্টারন্যাশনাল কাজ করছে, এতদিন ধরে উঠান বৈঠক হচ্ছে, এটা আপনার কি মনে হয় কোনো পরিবর্তন এসছে আদৌ? তখন উনি উঠে আমাকে খালি এটা বলেছিলেন যে পরিবর্তন তো অবশ্যই এসছে, আগে আমি খুব মানে কিছু হলেই থাপ্পড় মেরে দিতাম ছেলেকে, এখন আমার হাতটা এতটুকু উঠে, তারপর আমার মনে পড়ে যায় অনেক কথা, আমি নামিয়ে ফেলি। দ্যাটস এ বিগ চেঞ্জ আমার মনে হয়, এইটুকুও যদি আমরা করতে পারি। এটা অ্যাকসেপ্টেন্সের ব্যাপারটা একটু যদি বলি, যে আমাদের সময় আমরা দেখেছি টিচারদেরকে, তারা ক্লাসে বেত নিয়ে ঢুকতেন, তার মানে এমন না যে মানে পড়াশোনা হয়নি, পড়াশোনা তো হয়েছে, রেসপেক্টের ব্যাপারও আছে, ভয়ও ছিল। এখনকার টিচাররা যদি গায়ে হাত তোলেন, সেটা রীতিমতো ন্যাশনাল নিউজ হয়ে যায়। এই দুটো জায়গার আসলে
দুটো জায়গায় কি অ্যাকসেপ্টেন্স করার মতো, মানে অ্যাকসেপ্ট করার মতো? আপনার কি মনে হয় যে আপনি শিশুদেরকে নিয়ে কাজ করেন? না, ফিজিক্যাল পানিশমেন্টকে নিয়ে যদি আপনি বিশ্লেষণ করেন, অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন যে আপনি ছোটবেলায় মার খেয়ে কিছু শিখতে পারেননি। কারণ আমি ইন্টারাকশনটা বলি, যখন আপনাকে আপনার মা বা বাবা মারছেন তখন ওনারা কি খুব সুন্দর একটা ফেসে থাকেন? ডেফিনেটলি না, একদমই না। ওই ফেসটা কি কখনো আয়নায় দেখেছেন যে আপনার কত ক্রুদ্ধ বাজে একটা চেহারা? হ্যাঁ, আপনি সেই চেহারাটা দিয়ে হাতের মধ্যে বেদ দিয়ে মারছেন এবং মূল্যবান কথা বলছেন, ওটা কি যাবে আমার ভেতরে কাজ করবে? অল টাইম নিজেকে কন্ট্রোলও করা যায় না, এটাও কিন্তু একটা বিষয়। স্ট্রেস ম্যানেজমেন্টটা অনেক বড় একটা বিষয়, যে আমি স্ট্রেস, কারণ আমার তো সমাজে সবকিছু নিয়ে স্ট্রেসের মধ্যে থাকতে হয়, তাই না? এবং বিশেষ করে দেখা যায় যে আমরা কর্মস্থলে অনেক স্ট্রেসটা এসে বাড়িতে এসে আউটলেটটা বাড়িতে হয়, তাই না? এটা হয়, সবারই হয়, হাজবেন্ডদের ওয়াইফের উপর হয়, ওয়াইফ গিয়ে শিশুকে মারে, এই জিনিসটা। তো এটা আমাদের রিয়েলাইজ করতে হবে যে আমার শিশুটা তো এটার জন্য দায়ী না, দায়ী অন্য পরিস্থিতি, তাই না? পরিস্থিতিটা আমাকে ট্যাকল করতে হবে। এবং বাই জেনারেশনটা চলতে থাকে, পরে শিশু হবে, বড় হবে, সেও মারবে। সে যখন দেখবে আমার বাবা মেরেছে আমাকে, তা তো আমার মানে এই যে একটু আগে বললেন যে মারটাকে সে জাস্টিফাই করে ফেলবে যে অবশ্যই আমি তাকেই মারবো। কিন্তু মেরে কেউ ভালো কিছু শিখেছে তা না। আপনি যদি শিশুকে এক্সপ্লেন করেন, আমি একটা ছোট ঘটনা আপনাদের বলি, অনেক বছর আগের, ধরেন এটা 97-এর কথা। আমি গুচ্ছগ্রাম বলে একটা গ্রাম ছিল দিনাজপুরের ওদিকে, তখন আমরা তখন অ্যাডাল্ট লিটারেসি প্রোগ্রাম অনেক বেশি হচ্ছিল। তো অ্যাডাল্ট লিটারেসি প্রোগ্রামের সাথে পেরেন্টিং এডুকেশনকে নেওয়া যায় কিনা, কারণ অ্যাডাল্ট লিটারেসির জন্য অনেক ফান্ড ছিল, কিন্তু পেরেন্টিং এডুকেশন নিয়ে কেউ তখন আলাদা ফান্ড করছিল না। তো সেটা এক্সপ্লোর করার জন্য আমি গেছিলাম একটা গ্রামে, যেখানে অ্যাডাল্ট লিটারেসির প্রায় 33 জন মা বাবা বসে আছেন, হ্যাঁ, এরকম একটা। তো আমি জাস্ট ওখানে প্রশ্ন করেছিলাম যে আপনাদের কি মনে হয় যে বাচ্চাদেরকে আসলে মেরেই বড় করা উচিত, তাই না? মায়ের উপরে কোনো ওষুধ নেই। তো 33 জনের মধ্যে 32 জন হাত তুলেছে, বুঝতে পারছেন? বলছে একদম ঠিক বলেছেন আপা, মায়ের উপরে কোনো ওষুধ নেই। তো আমি বললাম যে তাহলে একজন ওঠাননি। তো আমি পরে বললাম যে কি ব্যাপার, 32 জন বলছেন, আপনি বলছেন না? উনি বলে আমি একমত না। আচ্ছা। তো উনি যে কথাটা বলেছিলেন, যে আমার এখনো মনে দাগ কাটে আর কি, যে জন্য আমি কথাটা বলছি, যে উনি উঠে বললেন যে আমাদের গ্রামে এক ছেলে আছে যার মা বাবা সারাক্ষণই তাকে মারে, মানে একটা কঞ্চি এরকম বেঁধে রেখেছে, সে বাইরে থেকে আসলেই প্রথমেই সে মার খায়। তো সেই শিশুটার কথা বললেন যে ও ইঁদুর মারার ওষুধ খেয়ে মরে পড়ে আছিল ধান ক্ষেতের মধ্যে। এরকম ঘটে, বাসা থেকে বের হয়ে যায়, পালিয়ে চলে যায়। উনি বললেন যে আপনি একটা জিনিস খালি দেখেন, যে ওনারা এত মেরেছেন কিন্তু ওকে কিছু করতে পারেননি, উল্টা ওর ইমোশনের জায়গা থেকে সে বাচ্চা কতটা দূরে সরে গেছে মা বাবার, যে সে পৃথিবী থেকে চলে যাওয়াটাকে বেটার মনে করেছে ইনাদের সাথে থাকার চেয়ে। একদমই তাই। ভাবতে পারেন, আমি ওই মহিলার কথা শুনে মানে ওই 32 জন হাত নামিয়েছে এবং বলছেন যে আমরা আসলেই উনার সাথে একমত। তাই বললাম যে তাহলে আমরা কি করব? তো বললেন যে আসলে আমাদেরকে জানতে হবে যে আমরা কিভাবে শাসন করব, শাসন করার অল্টারনেটিভ ওয়েগুলো আমাদের জানতে হবে, তাহলে আমি কিন্তু মারবো না। আমি কিছু জানি না দেখে আমি একটা থাপ্পড় লাগিয়ে বিগ প্রবলেমটা হয় কি, মানে বাচ্চাকে যখন একটা কোনো কমান্ড দেওয়া হয় বা কোনো একটা কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়, বাচ্চা তখন সেটা ডিনাই করে। প্রাইমারিলি এখান থেকেই শুরু হয়। তারপরে দেখা গেল বারবার বলা হচ্ছে, করছে না, যেটা চাচ্ছে সেটা হচ্ছে না, ওর ভালো কি ও বুঝতে পারছে না। সো হয় কি, একটা প্যারেন্টসরা কিন্তু নানা রকম কমপ্লেক্সিটির মধ্যে থাকে, শুধু বাচ্চা না, তার আরো অনেকগুলো বিষয় থাকে, অনেক কিছু। তখন আসলে ওই ধৈর্য ধরে, এবং ইট ইজ ভেরি ডিফিকাল্ট জব একটা অ্যাডাল্ট মানুষকে বোঝানোর, একটা বাচ্চাকে বোঝানো। সো টেকনিক্যালি তাকে বুঝিয়ে ওই টেবিল পর্যন্ত নিয়ে আসা, খাওয়ার জন্য হোক আর পড়ার জন্য হোক, এটা অলওয়েজ আসলে কাজ করে না। এবং এই জন্য আপনার প্যারেন্টদের নিয়ে কোনো চিন্তা ভাবনা করেছেন? প্যারেন্টিং এডুকেশনটা সেজন্য সবচেয়ে বেশি দরকার, এবং হোম সার্ভিস। আপনি যদি বাড়িতে চলে যেতে পারেন, যেমন আমি একটা নেপালের একটা অনুষ্ঠান দেখেছি, প্রোগ্রাম দেখেছি, ওনারা কি সুন্দর মানে হেলথ প্রোগ্রামের সাথে এটাকে অ্যাড করে ফেলেছেন। হ্যাঁ, যে ওই মহিলা একটা বালতির মধ্যে প্রচুর খেলনা নিয়ে যায়, বুঝতে পারছেন? খেলনা নিয়ে বিভিন্ন বাড়িতে যান এবং বাড়িতে গিয়ে দাদা নানা সবাইকে বলেন যে আসেন আমার সাথে বসেন, দেখেন আপনার বাচ্চার সাথে কিভাবে খেলবেন, কিভাবে সময় কাটাবেন। চাইল্ড ডেভেলপমেন্টের কথাগুলো তখন বলে। তো আমার মনে আছে আমি ওটা ভিজিট করার পরে এসে বলেছিলাম, কিন্তু এটা কস্ট এত বেশি যেটা সম্ভব হয়নি। কিন্তু এখন আপনারা খুশি হবেন শুনলে যে আমাদের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ওনারা রিসেন্টলি ইন্টিগ্রেটেড পলিসিটা মানে স্ট্র্যাটেজিটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এই স্ট্র্যাটেজিটা কি, সেটা হলো যে এই যে হেলথ সিস্টেম আমাদের আরবান এবং রুরালে, এই হেলথ সিস্টেমের মধ্যে দিয়ে এবার আর্লি চাইল্ডহুডের এই ইন্টিগ্রেশনটা হবে। রাইট, মনে করেন যে একজন মা আমার কাছে আসলো, আমি হেলথের অনেক কিছু বললাম, আপনাকে ভিটামিনস খেতে হবে, ক্যালসিয়াম খেতে হবে, তাই না, এগুলো সব কিছু করতে হবে, নিজের দিকে খেয়াল রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমি তার মেন্টাল হেলথের কথাও বলবো,
তার হাজব্যান্ডকে বলবো যে ওনাকে মানসিকভাবে ভালো রাখবেন, হাসি খুশিতে রাখবেন, কারণ উনি উনি সন্তান সম্ভবা, এবং যে শিশু আসছে তার যে ডেভেলপমেন্টটা হবে সেটা নির্ভর করছে তার মা কতটুকু হাসি খুশি আছেন, সুস্থ এই যে ছোট্ট একটা কথা। কিন্তু আবার দেখেন, যখন ব্রেস্ট ফিডিং এর কথা বলছি আমরা শুধু পজিশনের কথা বলি যে এই পজিশনে রাখবেন, এটা রাখবেন, কিন্তু আপনি ব্রেস্ট ফিড করানোর সময় শিশুর সাথে যে ইন্টারঅ্যাক্ট করবেন, তাই না, ওই যে সুদিং একটা রিলেশনশিপ আপনার সাথে গ্রো করবে, বন্ডিং, যেটা সবচেয়ে বেশি জরুরি। এই জিনিসগুলোকে এখন ইন্টিগ্রেশনের কথা বলা হচ্ছে, এবং এটার অ্যাকশন প্ল্যানটাও সেদিনই ন্যাশনালি ভ্যালিডেশন হয়েছে। আজকের এই আড্ডাটা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মার জন্য, প্রত্যেকটা পরিবারের জন্য, যারা ভবিষ্যতে মা বাবা হবেন তাদের জন্য, ইনফ্যাক্ট সবারই জন্য। কারণ আমরা ছোটবেলায় পড়েছি যে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। তো আমাদের এই পার্টটাকে খুব বেশি ফোকাস করা উচিত বলে আমরা মনে করি। একটা দিক থেকে বাংলাদেশ অনেক বেশি এগিয়ে গেছে, সেটা হচ্ছে চাইল্ড মোর্টালিটি রেট। আমরা যদি বলি সাউথ এশিয়ার মধ্যে আমরা এখন খুব ভালো পজিশনে আছি, ইভেন ইন্ডিয়ার চেয়ে অনেক ভালো পজিশনে আছি। আমরা দেখতাম যে শিশুর পুষ্টি নিয়ে কথা হতো, মা এবং শিশুর পুষ্টি, সেগুলোতেও আমরা খুব বেটার পজিশনে আছি কম্পারেটিভলি আমরা সাউথ এশিয়ার অন্য দেশগুলোর চাইতে। এখন চাইল্ড সাইকোলজি নিয়ে কথা বলা হচ্ছে, এবং সেটা খুবই ইনিশিয়াল স্টেজে আছে বলে মনে হয়। চাইল্ড সাইকোলজি আসলে কতটা গুরুত্বপূর্ণ, আপনি যদি একটু আপনার জায়গা থেকে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট বলছি এটাকে, শিশুর বিকাশ, যেটা জি তো ডেভেলপমেন্ট আরো ভাস্ট এরিয়া, মানে সাইকোলজির বাইরেও আরো অ্যাসপেক্ট আছে, আরো অনেক কিছু আছে। হ্যাঁ, সেজন্য আমরা এখন মানে ডেভেলপমেন্টটা যেহেতু শুরু হচ্ছে আপনার একেবারে মায়ের গর্ভ থেকে, তার মানে কি, তার মানে হচ্ছে যে হেলথ সিস্টেমের মধ্যেই কিন্তু আমার বিষয়টা চলে আসছে, তাই না? আমার আরেকটা বিষয় যেখানে আমরা গ্যাপ দেখতে পাই, যে আমাদের যে হেলথ ওয়ার্কাররা আছেন বা আমাদের ইভেন আমাদের যারা চিকিৎসকরা আছেন, সেখানেও কিন্তু চাইল্ড ডেভেলপমেন্টের কোনো কোর্স নেই। তো এই জিনিসগুলোর ইন্টিগ্রেশনটা খুব বেশি জরুরি, যাতে আমরা একটা মা হবার সাথে সাথে উনি সব পুরো একটা কম্প্রাহেন্সিভ বলি আমরা এটাকে, এটা গ্লোবালি একটা আমি বলি যে নার্চারিং কেয়ার ফ্রেমওয়ার্ক, এটা 2018-এ লঞ্চ হয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, এবং যেখানে বলা হয়েছে যে একটা শিশুকে মাঝখানে রেখে সবাই একসাথে কাজ করতে হবে, তার প্রোটেকশন, তার সেফটি, তার নিউট্রিশন, তার হেলথ, তার আর্লি লার্নিং এবং আর্লি স্টিমুলেশন, যেটা আমরা বলি রেসপন্সিভ কেয়ার। হ্যাঁ, তো এখন এটাই কিন্তু গ্লোবাল ট্রেন্ড, এবং সব মিনিস্ট্রিকে একসাথে কাজ করতে হবে, যে আমার এটা গুরুত্বটা যাতে আমরা বুঝতে পারি, যে এটা আমি যদি আমাদের শিশুদেরকে ধরে নেন, এখন একেবারেই ছোটোবেলা থেকেই মায়েদেরকে ওরিয়েন্ট করতে পারি, ফ্যামিলিকে ওরিয়েন্ট করতে পারি, কমিউনিটি এটাতে যদি পার্টিসিপেট করে, কমিউনিটিতে চাইল্ড কেয়ার সেন্টার অনেক হয়ে যায়, ট্রেন্ড হয়ে যায়, তাহলে কিন্তু এই যে আমাদের পরবর্তীতে এসে শিশু কি করলো, ড্রপ আউট হয়ে গেল না, এগুলো কোনো কিছুর কিন্তু কোনো সমস্যা থাকবে না। আমি তখন থেকে তার মোরাল, তার এথিক্যাল ভ্যালুজ, যেটা আপনি একটু আগে বললেন যে ধরে নেন সে অনেকবার ধরে শুনছে না, কিন্তু আমি ছোটোবেলা থেকেই যদি তাকে এই হ্যাবিটটা দেই, যেমন আমি একটু বলি, যেমন আমরা ফিডিং বিহেভিয়ার নিয়ে অনেক কথা বলি, অনেক ফোর্স ফিড করি বাচ্চাদেরকে, খেতে হবে কেন? কারণ আমার সময় নেই, প্রবলেমটা কিন্তু আমার সময় নেই, আমাকে এই সময়ের মধ্যে কাজ করাতে, কাজ করার সময় তো হয়তো ফোনটা রেখেও হয়তো খাওয়ানো হচ্ছে, শুধু ফোন না, অনেক কিছু টেলিভিশন ছাড়া, এটা অনেক বড় ক্ষতি করছে আসলে। আমি আজকের দিনে বিশেষ করে মা দিবসে এই কথাটাই সবাইকে বলতে চাই, যে আপনারা মোবাইলটাকে শিশুর কাছ থেকে দূরে রাখেন। হ্যাঁ, এই মোবাইলের যে রেডিয়েশনটা, সেটা শিশুদের ক্ষতি করছে মস্তিষ্কে। কিন্তু এখন কি এটা সম্ভব, যেহেতু আসলে একটা মাধ্যমই আসলে বদলে গেছে? আমাদের সময় হয়তো আমরা শুরুতেই খেলনা পেয়েছি, কিন্তু এখন হয়তো শুরুতেই বাচ্চারা ফোনটাই হাতে পাচ্ছে। তো কে দিচ্ছে? পরিবারই দিচ্ছে আসলে। হ্যাঁ, এক্স্যাক্টলি, সেই জায়গাটায় আসতে হবে, যে কে দিচ্ছে। হ্যাঁ, যে আমরা দিচ্ছি, আমরাই দিচ্ছি, তাই না? এখন আমি যদি চাই যে আমি এটাকে সরিয়ে রাখি, আপনি ব্যবহার করেন, আপনার তো সবসময় এমার্জেন্সি নেই, আপনি অন্য কোথাও উপরে রেখে দেন যাতে শিশু তার নাগালের বাইরে থাকে, কিন্তু আমরা কি করছি, সামনে রাখছি, অথবা শিশু যখন ঘুমিয়ে আছে বালিশের পাশে রাখছি, এই রেডিয়েশনটা ক্ষতি করছে। হ্যাঁ, আর আমাদের যারা মানে নিউরোলজি নিয়ে কাজ করছেন, যেসব বিশেষজ্ঞরা আছেন, তারা একই কথা বারবার বলছেন, যে আপনারা শিশুদের কাছে বিশেষ করে টেলিভিশনে কার্টুন দেখাবেন না, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট প্রবলেম হচ্ছে, এবং 2 নম্বর হচ্ছে যে মোবাইলটাকে দূরে রাখেন। মোবাইলে বড়দেরও ক্ষতি হচ্ছে, আপনারা সবাই জানি আমরা, তাই না? আর মাইক্রোফোন আরও ইউজ করলে আরও বেশি ক্ষতি হচ্ছে আমাদের। তো এই জিনিসটা আমাদের সচেতন হতে হবে। বর্তমানে কঠিন, আপনি যেটা বললেন, এটা কি আমরা পারবো, এটা একটা বিগ কোয়েশ্চেন আসলে, কিন্তু তারপর পারতে হবে, যদি আমি শিশুর ভালো চাই, যদি চাই যে আমার চেঞ্জেসটা সর্বপ্রথম প্যারেন্টসদের মধ্যে আনতে হবে। প্যারেন্টস ছাড়া কোনো উপায় নেই, চেঞ্জ ছাড়া শিশুদের চেঞ্জ কোনোভাবেই সম্ভব নয়।
কারণ শিশুরা একটা কথা বলে, শিশুরা আসলে যতটা অ্যাডভাইস দিয়ে শেখে তার চেয়ে অনেক বেশি শেখে অ্যাকশন থেকে। লাইক তুমি বাবা মাকে কিভাবে দেখছো, তোমার ফ্যামিলি মেম্বাররা কিভাবে অ্যাক্ট করছে, সেটা থেকে সে শিখছে। মানে আপনাকে ডেমনস্ট্রেট করতে হবে, এক্স্যাক্টলি আপনাকে মডেল হতে হবে। এক্স্যাক্টলি বিইং এ ফাদার আপনি যদি মডেল হন, এবং আমি আজকে মা দিবসে আরেকটা কথা বলতে চাই যে বাবাদেরও এগিয়ে আসতে হবে। কারণ ফ্যামিলিতে ধরেন ম্যাক্সিমাম আমাদের সোসাইটি এখনই কিন্তু মেল ডমিনেটেড, তাই না? এবং বাবাদের মতামতটাকে অনেক গুরুত্বের সাথে নেওয়া হয়। এবং চাইল্ড ডেভেলপমেন্টে দেখা গেছে গবেষণাতেও যে যেসব বাবারা শিশুদের অনেক কাছাকাছি থাকে, ফ্রেন্ডলি থাকে, হ্যাঁ, সেসব শিশুর একাডেমিক্যালি অনেক ব্রাইট হয়। তো এই যে বাবাদের একটা যে প্রভাব আছে শিশুদের উপর, আপনি শিশুর সাথে খেলেন কিছুক্ষণ, কিছুটা সময় দেন সারাদিন পর এসে, তো দেখবেন যে অনেক ভালো লাগবে আপনার। আমি একটু ছোট অভিজ্ঞতা শেয়ার করি যে আমরা সরকারের একটা বড় প্রজেক্ট করেছি 2016, 17, 18 মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে প্রায় 34টা ডিস্ট্রিক্টে, ডিসি থেকে শুরু করে সবাই এই অনুষ্ঠানটা করেছেন। হাউ চিলড্রেন লার্ন একটা 40 আওয়ার্সের ফেস টু ফেস কোর্স ছিল, আর একটা পেরেন্টিং এডুকেশন সিটি কর্পোরেশনে আমরা দিয়েছি, পৌরসভাতে দিয়েছি। এবং ওখানে যত সরকারি কর্মকর্তা এসেছেন সবার একই কথা ছিল যে আমি যদি একটু আগে জানতে পারতাম বিষয়টা, তাহলে তো আমি অনেক আগে সতর্ক হয়ে যেতে পারতাম। তো একজন ভদ্রলোক ছিলেন যিনি জয়েন্ট সেক্রেটারি, উনি 1 বছর পরে স্টেজে উঠে শেয়ার করেছিলেন যে উনি ওনার বাড়িতে খেলাধুলার প্রচলন করেছেন, উনি ওনার শিশুদের সাথে খেলেন, ওনার 2 ছেলে কি খেলছে উনি কোনোদিন খেয়াল করেননি। উনি বললেন যে এই কোর্সটা করার পরে আমি বাসায় গিয়ে উকি মেরে দেখেছি আমার ছেলেরা আসলে কি খেলছে। তারপর ওদের বলেছি আমি কি খেলবো তোমাদের সাথে, তো ওরা যে কি খুশি হয়েছে আমার সাথে খেলেছে। তারপরের দিন থেকে উনি বললেন আমি অফিস থেকে কখন আসবো আর কখন ওদের সাথে খেলবো, ওরা সেটার অপেক্ষা করেছে। তো উনি খালি স্টেজে উঠে বললেন যে আমি পরিবর্তন এনেছি আমার পরিবারে, এবং এখন আমি খেলি, আমার ওয়াইফ খেলে, আমার ছেলেমেয়েরা খেলে, আমরা সবাই মিলে খেলি। চমৎকার। এগুলো খুব চাইলে আসলে সম্ভব, একেবারেই অসম্ভব কিছু না। ব্যস্ত জীবন, অনেক স্ট্রেস আছে আমাদের, সেটাও সত্যি, কিন্তু তারপরও যদি আপনি চান যে সমাজে একটা পরিবর্তন আনতে, প্রথমত আপনার নিজেকে চেঞ্জ করতে হবে। একদমই তাই। এবং আরো একটি গুরুত্বপূর্ণ জায়গা মনে আসলো পরিবারের ভালো সময়টা নিয়ে কথা বলতে গিয়ে, আসলে যেই পরিবার আসলে বাবা মাই আলাদা থাকছে, একটা ব্রোকেন ফ্যামিলি, সেই শিশুরা তো অনেক সেনসিটিভ, আসলে তাদের জন্য তো আসলে অনেক কঠিন একটা সময় হয়ে দাঁড়ায় যেখানে বাবা মাকে তারা একসাথেই পাচ্ছে। এবং এটা এখন একটা মেজর ইস্যু, কারণ ফ্যামিলি ভেঙে যাচ্ছে, ডিভোর্স রেশিওটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, এবং এটাই হয়তো বা অনেক বড় একটা ইস্যু হবে ইন ফিউচারে। কারণ যেটাই হোক না কেন, এবং এইটা নিয়ে কিন্তু গবেষণা হয়েছে, ইউএসএতেই ওরা দেখেছে যে ফেসবুক অনেকাংশে দায়ী এই ডিভোর্সের পেছনে। এটা আমরা দেখেছি ফার জায়গাতে অনেক সময় বলে যে কলহ প্রিয় একটা পরিবারের চাইতে বেটার সেপারেট হয়ে যাওয়া, মানে বাবা মা থাকছে একসঙ্গে কিন্তু সারাক্ষণ সকাল বিকাল ঝগড়া করে, সারাক্ষণ খুব আনওয়ান্টেড সিচুয়েশনের জন্ম দেয়, তার চেয়ে বরং তোমরা সেপারেট হয়ে যাও, মানে বেশি খারাপের চেয়ে কম খারাপ ভালো, এই অর্থে। আপনার কথাটা একদমই ঠিক। সো এই ছেলে মেয়েদের ক্ষেত্রে এক বড় সমস্যা হচ্ছে সামাজিক ট্যাবু, যেটা হচ্ছে যে ব্রোকেন ফ্যামিলি শুনলেই তাদেরকে অন্য চোখে দেখা হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তারাও নিজেরাও অনেকখানি ছোটবেলা থেকে জিনিসগুলোকে, আমি জানি না, তাদের সাইকোলজির উপর নিশ্চয়ই অনেক বড় একটা প্রভাব পড়ে। আপনার কি বলার আছে? আসলে অবশ্যই পড়ে, কিন্তু একটা জিনিস হলো যে এরকম সময় মনে হয় যে আলাদা যখন আলাদা হয়ে যায় তখন কিন্তু একটা ফাদারলি ফিগার দরকার আছে শিশুদের। হ্যাঁ, যে সে ধরেন মামা হতে পারে, চাচা হতে পারে, ফ্যামিলির কেউ হতে পারে, একজন ফাদারলি ফিগার। এবং এটার জন্য আরেকটা ব্যাপারও আছে যে একেবারেই যে আপনি ধরে নেন চিন্তা করলেন যে না আর ফাদারের দরকার নাই ওর জীবনে, বিষয়টা তা না, কিন্তু শিশুর বাবার দরকার আছে, মায়ের দরকার আছে। একটা সুন্দর পরিবার যে একটা সুন্দর জায়গা, হ্যাঁ, মা বাবার স্নেহে একটা শিশু। আপনারা যেহেতু এই পলিসি নিয়ে কাজ করেন, আমি সরি আমাদের সময় একেবারে শেষ, কিন্তু এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আজকে ডিসকাস করছিলাম, আমার মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা থাকা উচিত এই টপিকে, যেটা হচ্ছে যে পরিবর্তনের জায়গাটা স্টেটের জায়গা থেকে আসা উচিত কিনা। যখন একটা ফ্যামিলি সেপারেশন হয়ে যাচ্ছে বা ডিভোর্স হয়ে যাচ্ছে, আমরা কিন্তু চাইল্ডের ক্ষেত্রে যে এক ধরনের ওটাকে বলে যে কাস্টাডি, যেটাকে বলে, সেই কাস্টাডির ক্ষেত্রেও আমাদের ভয়ঙ্কর রকমের ইমব্যালেন্স একটা সিস্টেম আমাদের দেশে পরিচালিত আছে। মনে করা হয় মা কন্যা হলে মা পেয়ে গেল, ছেলে হলে 7 বছর পর্যন্ত। এই যে বিষয়গুলো, এগুলো কতটুকু সায়েন্টিফিক, এগুলো নিয়েও আমার মনে হয় কথা বলার সময় হয়েছে, যে আসলে একজন শিশু কি চায়, তার তো দুজনকেই দরকার, দু জায়গাকেই ব্যালেন্স করা দরকার। এবং খুব ইন্টারেস্টিংলি যেটা হয় যে ডিভোর্সের পরে রিভেঞ্জটা শিশুর উপরই নেওয়া হয়,
যে মার কাছে থাকে সে বাবা বিদ্বেষী হয়ে বড় হয়, যে বাবার কাছে থাকে সে মা বিদ্বেষী হয়ে বড় হয়। এটা হচ্ছে কত ভয়ঙ্কর রকমের একটা ইফেক্ট। আমাদের মনে হয় আজকের এই দিনে আমরা বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। নিরাপদ শিশুর বড় হয়ে ওঠাটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সমাজে, এবং সেজন্য আপনারা কাজ করে যাচ্ছেন। ম্যাম, এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় কাজ করছেন, এই মুহূর্তে আসলে এটাই জানতে চাই যে এই যে এত বছর ধরে এই জায়গাটায় কাজ করছেন, কাজের পেছনে অনুপ্রেরণা কার, আসলে কোত্থেকে পাচ্ছেন? আমার কাজের পেছনে আসলে অনেকেরই অনুপ্রেরণা আছে। প্রথমত ফরিদা আক্তার, আমার যে সাইকোলজিস্ট জীবন আছে, ওনাকে ছোটোবেলা থেকে আমি অনুসরণ করতাম, যার জন্য স্পেশাল এডুকেশনেও গেছি, এবং উনি আমার অনেক বড় একজন অনুপ্রেরণা। উনি আর্লি চাইল্ডহুড শুরু করেছেন বাংলাদেশে প্রথম, এবং ওনার সাথে আমি কাজ করার সৌভাগ্য হয়েছিল। এবং আমি যখন আইডি ব্র্যাক ইউনিভার্সিটিতে এসেছি, তখন ওখানে আমাদের ডক্টর মঞ্জুর আহমেদ আছেন, যিনি এডুকেশনিস্ট, সবাই জানেন, গ্লোবালি অত্যন্ত পরিচিত, এবং ওনার মতন একজন মেন্টরকে পেয়েছি দেখেই আমার মনে হয় কাজ করতে পারছি। ইনস্টিটিউট অফ চাইল্ড অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের উনি বোর্ডের চেয়ার, তো অলওয়েজ উনি আমাকে একটা উৎসাহর মধ্যে রেখেছেন যে আরও কাজ করা যায়, আরও চ্যালেঞ্জ নেওয়া যায়, এটা ওনার কাছ থেকে শিখেছি। আর আরেকটা বিষয় হলো আমার হাজব্যান্ড। আমি যেমন মনে করেন নিয়মিত একটা চাকরিতে ছিলাম অনেক বছর, সে 91 থেকে 2011 পর্যন্ত। আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে, হ্যাঁ, এই দুজন আমাকে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছে যে এই রেগুলার জব থেকে বেরিয়ে আসো, চ্যালেঞ্জ নাও, নতুন করে কাজ করো। কারণ আমি চাচ্ছিলাম আমি এমন একটা ইনস্টিটিউট দাঁড় করাবো যেখানে অনেক রুলস রেগুলেশনের মধ্যে না, যার খুশি সে কাজ করতে পারে ফ্রিতে। এই জন্য আমার অ্যাফিলিয়েটেড অনেক স্টুডেন্টরা আছেন যারা মাস্টার্স করেছেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে আছেন, বিভিন্ন অর্গানাইজেশন কাজ করছেন, কিন্তু সবাই ইনস্টিটিউটের সাথে অ্যাফিলিয়েটেড এবং কাজ করছেন। তো সৈয়দ ফজলে হোসেন আমার হাজব্যান্ড, ওনার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ, এবং আমার মেয়ে নরিন আক্তার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার কাজের জন্য শুভকামনা থাকছে, ভালো থাকবেন। জি দর্শক, রাঙা সকালের প্রথম ঘন্টা এখানে শেষ হলো। ছোট্ট একটা বিরতির পর আমরা সঙ্গীত আয়োজন নিয়ে ফিরছি।